হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। 2009 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা রাজ চক্রবর্তী পরিচালনায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন: দেব, শুভশ্রী, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, রজতাভ স্যার, একটা ছোট্ট চরিত্রে খরাজ স্যারও আছেন, সুপ্রিয় দত্ত সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটা মূলত একদম একটা ওয়ান ডাইমেনশনে সিনেমা। আমি গতকাল বলেছিলাম যে চ্যালেঞ্জকে হয়তো থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে ভাগ করা যেতে পারে, কিন্তু আই থিঙ্ক চ্যালেঞ্জকে থ্রি অ্যাক্ট স্ট্রাকচারেও ভাগ করা যেতে পারে না। কারণ এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এখানে পরিচালকের একদম ডিরেক্ট মোটো ছিল যে দেবকে মাস হিরো হিসাবে প্রেজেন্ট করা। এটাই তার মোটো ছিল এবং রাজ চক্রবর্তী সেখানে তিনি সাকসেসফুলি এটা করতে পেরেছেন। যদি আমি গল্পটাকে যদি বলি, এবার দেখুন, থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে আপনারা ভাগ করতেই পারেন, করা যেতেই পারে, যে কিন্তু ভাগটা হবেই বা কোথা থেকে, এটাও তো একটা দেখার ব্যাপার আছে। রাইজিংটা কিসে কি হিসেবে হচ্ছে, যে একটা কলেজে পড়া স্টুডেন্ট মধ্যে তাদের মধ্যে এরকম অ্যাঙ্গার ইস্যু থাকবে, তারা জাস্ট স্কুলের গণ্ডি পেরিয়ে তারা কলেজে ঢুকেছে, তো অ্যাঙ্গার ইস্যু থাকবে তাদের মধ্যে, ফাজলামো থাকবে, দুষ্টুমি থাকবে, একটুখানি মেয়েদের বা ছেলে মেয়েদের মধ্যে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলো থাকবে। তো এগুলো তো থাকবে, এগুলো বাঞ্ছনীয়। তো এইটা বলে তো কোনো জিনিসকে বিল্ড আপ দেওয়া যায় না। এখানে মূলত যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে পূজা আর আবির একই কলেজে পড়ে এবং দুজনের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়, প্রথমে বন্ধুত্ব তৈরি হয় ডেফিনেটলি, এবং তাদের মাঝখানে ভিলেন হয়ে আসে তাদের বাবা অগ্নিদেব সেন, যে চরিত্রটা রজতাভ স্যার করেছেন, এবং তিনি একের পর এক বাধা তিনি তৈরি করতে থাকেন আবিরের সামনে। তো এটাই হচ্ছে মূল গল্প, এবং আবির সেগুলোকে কি করে ওই এক একটা চ্যালেঞ্জ দিচ্ছে এবং আবির সেগুলোকে কি করে মোকাবিলা করছে, আবির মানে দেবের চরিত্রটা কিভাবে সেখানে মোকাবিলা করছে, সেটাই হচ্ছে ব্যাপার। এটা পুরোপুরি সলিড একটা হিরোর জার্নি। এখানে চিত্রনাট্য পুরোপুরি ওয়ান ডাইমেনশনে গেছে, মানে এখানে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। আপস আছে, উঠেছে সিনেমাটা, মানে চিত্রনাট্য উঠেছে এবং সোজা প্যারালাল গেছে, গিয়ে ড্রপ করেছে, সিনেমা শেষ। মানে এইরকম ধরনের হচ্ছে এই সিনেমাটা। আমি যদি একটু স্ট্রাকচার ওয়াইজ যদি বোঝাতে চাই, তাহলে একটা জিনিস আমি বলতে পারি। আমি নিজে গতকাল, আপনারা এই আহ, ছবিটা আপনারা দেখেছেন, আহ, তো সেই এই এই যে থ্রি অ্যাক্ট স্ট্রাকচার, আমি ভেবেছিলাম যে এটাকে হয়তো ভাগ করা যাবে, কিন্তু চ্যালেঞ্জে কিন্তু এটা থ্রি অ্যাক্ট স্ট্রাকচারেও এটা ভাগ ভাগ করা যাচ্ছে না। প্রথমে সেট আপ হচ্ছে, সেট আপ হওয়ার পরে ডিরেক্ট এটা মিড পয়েন্টে চলে যাচ্ছে, মিড পয়েন্ট থেকে মানে আর প্লট ওয়ানে আর ডাউন করছে না। আপনারা যদি মানে যদি স্ট্রাকচার ওয়াইজ যদি দেখেন, আর কিন্তু এটা ডাউন করছে না। আবির পূজার মধ্যে প্রেম হচ্ছে, সে যে কোনো নানা রকম ঘটনার মাঝখানে প্রেম হচ্ছে, প্রেমটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, কি আবির পূজার থেকে একদম আলাদা হয়ে গিয়ে তা একদম একটা অন্য লোকেশনে চলে যাচ্ছে, তার জীবনে একটা অন্য কিছু ঘটনা ঘটছে, বা পূজার জীবনে অন্য কিছু ঘটনা ঘটছে, এরকম কিন্তু কিছু হচ্ছে না। দুজনে কিন্তু দুজনের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। তো সে মানে এইরকমই একটা, এখানে যে যেটা বলছে যে রাইজিং অ্যাকশন, এখানে যদি সত্যি সত্যি যদি রাইজিং বলা হয়, এই থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে যদি ভাগ করা হয়, তাহলে আমি বলবো এখানে সেন্ট্রাল ক্যারেক্টার আমরা সবসময় দেখব, মানে আমাদের মনে হয় এসব সিনেমার ক্ষেত্রে যে সেন্ট্রাল ক্যারেক্টারে আবির আর পূজা মানে দেব আর শুভশ্রী আছে, কিন্তু না, এখানে সেন্ট্রাল ক্যারেক্টারে আছে আবির এবং অগ্নিদেব সেন। কারণ এখানে মানে দেব এবং রজতাভ স্যার এনাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমাটা ঘুরছে। পূজা হচ্ছে জাস্ট একটা মাধ্যম, মানে পূজা আছে আবার নেইও। আজকে যদি পূজার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলেও হয়তো এই জিনিসটা হতো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা করে চ্যালেঞ্জ, কে কাকে চ্যালেঞ্জটা দিচ্ছে? অগ্নিদেব সেন আবিরকে চ্যালেঞ্জ দিচ্ছে, আবির ওটাকে একটার পর একটা চ্যালেঞ্জ সেটাকে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, এবং সেটাকে সাকসেসফুলি সে সেখান থেকে বেরিয়ে আসছে। কোনো কোনো সময় সে কিন্তু সাকসেসফুল হচ্ছেও না, এটাও কিন্তু সত্যি কথা। সে হচ্ছেও না, আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো হচ্ছেও না, তো সেই হিসাবে আমার মনে হলো থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে পুরো চিত্রনাট্যটাকে থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে ভাগ করা যায় না। হ্যাঁ, একটা চরিত্রের মধ্যে মানে এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, এটা উঠেছে, আমরা যদি দেখি যে এখান থেকে যদি মানে চরিত্রটা যদি ওঠে, মানে এরকম জায়গা থেকে সেটা উঠেছে, উঠে আবার মানে সেটা আবার
কি বলবো যে একদম প্যারালালি এটা গেছে। আজকে যদি আমরা দেখি এইভাবে চরিত্রটা উঠেছে, মানে চরিত্র না, সরি বলছি, চিত্রনাট্য। চিত্রনাট্য যদি এইভাবে উঠে থাকে তাহলে চিত্রনাট্যটা একদম এভাবে গেছে এবং এখানে ডাউন করেছে। এই যে আপস অ্যান্ড ডাউনসের যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে একেবারে হয়নি। খুব যদি আমরা করতে পারি তাহলে সেই হিসাবে আমরা করলে হয়তো এইভাবে হয়তো একটা কিছু, একটা ক্যারেক্টার সেট আপ করতে পারি। মানে এই যে ডায়াগ্রামটা যেভাবে এখানে আমরা দেখানো হয়েছে, এই ডায়াগ্রামটা আমার মনে হলো এটার সঙ্গে যায় যে এই একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের একটা সেট আপ হতে পারে একটা ছেলের। সেই ছেলেটা কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে কারোর সঙ্গে তার অ্যাফেয়ার হচ্ছে, এই জিনিসটা। এবং এরপর যদি আমরা ক্লাইম্যাক্সের সিন যদি আমরা দেখতে পাই, তারপর সেটা এরপরে তো সে তারপর কি হয়ে গেল, এরপর তো লাস্ট সিনে তো আমরা দেখতেই পাচ্ছি যে আবির আর পূজার মধ্যে, তাদের মধ্যে তো বিয়ে তো হয়েই গেল। তো সেই হিসাবে ওই রেজলিউশন এটা বেরিয়ে গেল। তো এটাই হচ্ছে মানে এই সিনেমাটার থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের মধ্যে। এটা আমি ক্যারেক্টারের ক্ষেত্রে বলছি, চিত্রনাট্যে কিচ্ছু নেই। চিত্রনাট্যে কি আছে এটা আমি আগের স্লাইডে আমি এটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই, এটা artofnarrative.com থেকে এটা আমি নিয়েছি, এটা আমি ক্রেডিটটা তাদেরকেই দিয়ে দিলাম। তো এরপর যদি সত্যি সত্যি যে দুজনের কথা না বললেই নয়, একটা হচ্ছে পূজার বাবার চরিত্রে রজতাভ স্যার, এবং মানে ইয়ের চরিত্রে, মানে দেবের বাবার চরিত্রে, মানে আবিরের বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী। এনাদের দুজনের কমিক টাইমিং রিয়েলি হ্যাটস অফ। এনারা দুজন না থাকলে ওই নতুন নতুন দুটো ছেলে মেয়ে, মানে আবির এবং পূজা, দ্যাট মিনস দেব আর শুভশ্রী, আজকে 2009 সালে দেব আর শুভশ্রী এখন তারা যে ধরনের অভিনয় করে সেটা তখন হতো না। মানে এনারা দুজন যদি সেটা না থাক, মানে না থাকতেন, এবং সঠিক যদি আমি অ্যান্টাগনিস্ট হিসাবে যদি রজতাভ স্যারকে যদি আমি দেখি, তো আজকে দেব কিন্তু এই দুটো চরিত্রের কিন্তু, আবির এই দুটো চরিত্রে কিন্তু সাপোর্ট পেয়ে গেছে নিজেকে এস্টাবলিশ করার জন্য। আজকে একদিক দিয়ে পূজার বাবা মানে অগ্নিদেব সেন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, সে ভেঙে পড়ছে, কখনো পারছে কখনো পারছে না। এবং তার নিজের বাবা যে চরিত্রটা বিশ্বজিৎ চক্রবর্তী প্লে করেছেন, তিনি কিন্তু তার ছেলেকে কন্টিনিউ কিন্তু সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, যে ছেলেকে কিন্তু সাহস যোগাচ্ছে। তাহলে কি একটা চরিত্র, মানে দেবের চরিত্রটা মানে বিল্ড আপ তো পাচ্ছেই এদের দুজনের জন্য, যদি আপনারা সিনেমাটাকে যদি ঠিকঠাক ভাবে আপনারা যদি দেখেন। তো আমার দেখে যেটুকু মনে হলো, আমি অনেকদিন বাদে আবার চ্যালেঞ্জ দেখলাম, তো আমার দেখে যেটুকু মনে হলো, তো এটাই হচ্ছে মানে এই সিনেমাটার মানে মূল জিনিস, অ্যাকশন, কমেডি, একটা হিরোর জার্নি, এইটুকুই। এখানে শুভশ্রীর আমার মনে হয় না সেই রকম ধরনের কোনো ইম্প্যাক্টফুল, এখানে কোনো মানে পূজার খুব একটা বেশি ইম্প্যাক্টফুল কিছু দৃশ্য বা কিছু আছে যেগুলো আমরা অন্য সিনেমায় একদম দেখিনি। বরঞ্চ সাথীতে সোনালীর চরিত্রটা অনেক অনেক বেশি ওখানে চ্যালেঞ্জিং কিন্তু ছিল। তো এখানে আরেকজনের কথা সিরিয়াসলি বলতে হয়, তিনি হলেন সুপ্রিয় দত্তের কথা, কার্তিক দার চরিত্রে যিনি অভিনয় করেছেন। এবং আমার কিন্তু ওনার কমিক টাইমিং এবং উনি যে অ্যাকচুয়ালি কার সঙ্গে আছেন কার সঙ্গে নেই, সেই যে টুইস্টটা এখানে যে সিনেমার মধ্যে যে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এই সিনেমাটা জন্য এই তিনটে পিলার, দ্যাট মিনস একটা হচ্ছে রজতাভ স্যার, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সুপ্রিয় দত্ত, এই তিনটে পিলার না থাকলে চ্যালেঞ্জ বোধহয় আজকে চ্যালেঞ্জ হতো না। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ডিসকাশন এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই যে এই সিনেমাটাতে কলেজ স্টুডেন্টদের ওপর একটা আলাদাভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এটা কিন্তু মানতেই হবে, কলেজ স্টুডেন্টদেরকে ঘিরে সমস্ত কিছু। শেষ দৃশ্যতে আপনারা দেখতে পাবেন যে অগ্নিদেব সেন যখন কলেজের মধ্যে পুলিশ নিয়ে আসে, সেখানেও কিন্তু কলেজের স্টুডেন্টরা কিন্তু বিরোধিতা করে। কলেজের স্টুডেন্টরা আমাদের দেশের ভবিষ্যৎ। তবে আমার এই ভিডিওটা যে যে কলেজের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা দেখবেন, বা যারা রেগুলার বেসিসে যারা দেখেন, আমি তাদেরকে একটাই জিনিসই বলতে চাই, যে যারা দেখেন, যারা আমার ভিডিও মিনিমাম পছন্দ করেন, তাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখুন, সবসময় আমাদের ক্ষেত্রেও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এমন কিছু জিনিস হয়তো আমরা দেখিয়ে ফেলি যেগুলো হয়তো অনেক স্টুডেন্টেরই হয়তো ভালো লাগে না, অনেকের কারোর কারোর হয়তো ভালো লাগে না, তাদের আপত্তি থাকে, তাদের খারাপ লাগে। তো বেটার কি যে
দে কি বলুন তো, অনেক সময় কি হয়, আমরা কিছু মানুষকে পছন্দ করলেও হয়তো তার কাজকে আমরা খুব পছন্দ করি, কিন্তু তার কাজের মধ্যে থেকে হয়তো 10টার মধ্যে হয়তো 3টে জিনিস হয়তো আমাদের ভালো লাগে না। তখন বেটার হয় কি যে সেইগুলোকে এড়িয়ে যাওয়া। তো বেটার এই জিনিসগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ আমার কোনো কন্টেন্ট দেখে আমি কখনোই চাই না আমার কোনো কন্টেন্ট দেখে কারোর খারাপ লাগুক, কারোর মন খারাপ হয়ে যাক, কারোর মানে দেখতে খুব পেইনফুল মনে হচ্ছে, সেই সেগুলো কিন্তু আমি কখনোই চাই না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আফরান নিশোকে কিন্তু আমার ভীষণ পছন্দের, কিন্তু আফরান নিশোর পুনর্জন্ম আমি 2টো সিজন দেখার পরে কিন্তু আমি আর দেখিনি। কিন্তু তা বলে কি আমি আফরান নিশোকে পছন্দ করি না, নাকি তার পরের কাজগুলো আমি কি দেখবো না? সেরকম নয়। যে জিনিসটা আমি নিতে এটার জন্য আফরান নিশোকে বলে কিছু নেই, বলে কিছু হবে না। কারণ তিনি আমার পছন্দের ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কিন্তু তার কাজ, সব জিনিস যে আমার ভালো লাগবে এরকম কিন্তু কোনো কারণ নেই। তো সেই হিসাবে আশা করি যারা স্টুডেন্ট, যারা আছেন, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা আছেন, তারা আশা করছি আমার কথাগুলো বুঝতে পারবেন। খারাপ লাগলে অবশ্যই আমি আমার তরফ থেকে দুঃখিত, কিন্তু কিছু কিছু জিনিস আছে সত্যি যদি খারাপ লাগে তাহলে কমপ্লিটলি এড়িয়ে যান, কোনো অসুবিধা নেই। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.